নমস্কার বন্ধুরা, দুটি নাম যা ভারতের ইতিহাসে চিরকাল বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে, নাথুরাম গডসে এবং বিনায়ক দামোদর সাভারকর। একজনকে মহাত্মা গান্ধীর হত্যাকারী হিসাবে চেনা হয়, তো আরেকজনকে হিন্দুত্বের চিন্তাবিদ ও বিপ্লবী নেতা হিসাবে গণ্য করা হয়। কিন্তু এই দুই ব্যক্তির মধ্যে কি কোনো ধরনের সম্পর্ক ছিল? সাভারকর কি সত্যি গান্ধীজির হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন? আসুন পুরো ঘটনাটি জানার চেষ্টা করি। 30 জানুয়ারি 1948 দিল্লির বিড়লা হাউস, সন্ধ্যা 5:17 মহাত্মা গান্ধী প্রার্থনা সভার জন্য যাচ্ছিলেন। তখন একজন ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। তিনি জোর হাত করে গান্ধীজিকে প্রণাম করলেন এবং তারপর তিনটি গুলির শব্দ শোনা গেল। গান্ধীজি সেখানেই লুটিয়ে পড়লেন। সে ব্যক্তিটি আর কেউ নয়, ছিলেন নাথুরাম গডসে। কে ছিলেন গডসে? কেন তিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন এবং তার চিন্তাধারাই বাকি ছিল? আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। নাথুরাম গডসের জন্ম 19 মে 1910 সালে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি গ্রামে হয়েছিল। তার আসল নাম ছিল রামচন্দ্র বিনায়ক গডসে। তার বাবা মা কুসংস্কারের কারণে তাকে নাথুরাম নাম দিয়েছিলেন, কারণ তার আগে জন্ম নেওয়া 3 ভাই ছোটবেলাতেই মারা গেছিলেন। শৈশব থেকেই গডসের ধর্মীয় ও জাতীয়তাবাদী চিন্তাধারার প্রতি ঝোঁক ছিল। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি হিন্দু মহাসভা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে RSS এ যোগ দেন। তার বিশ্বাস ছিল যে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। অন্যদিকে বিনায়ক দামোদর সাভারকরের জন্ম 28 মে 1883 সালে মহারাষ্ট্রের নাসিক জেলায় হয়েছিল। তিনি ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী চিন্তাধারায় অনুপ্রাণিত ছিলেন। 1909 সালে তাকে ব্রিটিশ কর্মকর্তারা AMT জ্যাকসনের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেন এবং তাকে কালাপানির আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেল, যেটি সেখানে শাস্তি হিসাবে কারাবন্দী করা হয়। আন্দামানের সেলুলার জেলে সাভারকর বছরের পর বছর অমানবিক নির্যাতন সহ্য করেছিলেন। সেখানেই তিনি হিন্দুত্ব নামক একটি বই লেখেন, যেখানে তিনি হিন্দু রাষ্ট্রের ধারণা সংজ্ঞায়িত করেন। 1937 সালে যখন তিনি কারাগার থেকে মুক্তি পান, তখন তিনি হিন্দু মহাসভায় যোগ দেন এবং অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে প্রচার করতে থাকেন। নাথুরাম গডসেও হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সাভারকরের ঘনিষ্ঠ অনুসারীও ছিলেন এবং তার হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। গডসে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে RSS এর মাধ্যমে। তবে পরে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। গডসে এবং তার সঙ্গীরা মনে করতেন যে গান্ধীজির নীতিগুলো হিন্দু সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান গঠিত হয়। সেই সময় ব্যাপক দাঙ্গা ও সহিংসতা ঘটে, যা হিন্দু মহাসভা এবং গডসের মতো মতাদর্শের মানুষদের বেজায় ক্ষুব্ধ করে তোলে। গডসে এবং তার অনুসারীরা গান্ধীজির কিছু মতাদর্শের তীব্র বিরোধিতা করতেন। বিশেষ করে তাদের মনে হয়েছিল যে গান্ধীজি মুসলিম সম্প্রদায়ের প্রতি পক্ষপাতমূলক ছিলেন। 1947 সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান গঠিত হয়। এই বিভাজনের সময় ভয়াবহ সহিংসতা হয়েছিল, যাতে লাখ লাখ মানুষ নিহত হয়। গডসের বিশ্বাস ছিল যে এর জন্য গান্ধীজিই দায়ী। যখন পাকিস্তানকে 55 কোটি টাকা অর্থ সহায়তা দেওয়ার আলোচনা হয় এবং গান্ধীজি এটি সমর্থন করলেন, তখন গডসে এবং তার সঙ্গীদের ক্ষোভ আরও বেড়ে যায়। তাদের মনে হয়েছিল গান্ধীজির অহিংসা নীতির কারণে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গান্ধীজির মুসলিম সম্প্রদায়ের প্রতি পক্ষপাত, পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার অনুমোদন এবং তার অহিংসার আদর্শ, এবং এর কারণে গডসে ও তার সঙ্গীরা রুষ্ট ছিলেন। তারা এটিকে হিন্দুত্বের প্রতি অবিচার বলে মনে করেছিলেন। নাথুরাম গডসে ও তার সঙ্গী নারায়ণ আপটে গান্ধীজির হত্যা পরিকল্পনা করেন। 30 জানুয়ারি 1948 গডসে দিল্লির বিড়লা হাউসে পৌঁছেন। সেখানে গান্ধীজি প্রতিদিনের মতো সন্ধ্যার প্রার্থনা সভায় আসছিলেন। গডসে হাত জোর করে গান্ধীজিকে প্রণাম করেন এবং হঠাৎ তার কোট থেকে বেরেটা পিস্তলটি বের করেন। 3টি গুলি চালান। গান্ধীজি হে রাম বলে মাটিতে লুটিয়ে পড়েন। সমগ্র দেশ স্তব্ধ হয়ে ওঠে। এখন আসুন গান্ধীজির হত্যা ও সাভারকরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করা যাক। গান্ধীজির হত্যার পর গডসে গ্রেপ্তার হন এবং তদন্তের সময় কিছু প্রমাণ পাওয়া যায়, যা থেকে সন্দেহ তৈরি হয় যে সাভারকরও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হতে পারেন। গডসে এবং তার সঙ্গী নারায়ণ আপটে প্রায়ই সাভারকরের সঙ্গে দেখা করতেন। কিছু সাক্ষী দাবি করেছিলেন যে গান্ধীজির হত্যার কয়েকদিন আগে সাভারকর বলেছিলেন, এখন কিছু বড় করা দরকার। তবে এই দাবিটি কিন্তু বিতর্কিত। সাভারকরকে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সহ অভিযুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কিন্তু আদালতে তার বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এই নাথুরাম গডসেকে প্রথম দিল্লির লালকিল্লা জেলে রাখা হয়, যেখানে তার সাথে নিরন্তরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ গডসের সঙ্গী নারায়ণ আপটে, বিষ্ণু করকরে, দত্তাত্রেয় পারচুরে, গোপাল গডসে এবং বীর সাভারকর সহ অনেক অন্যান্য ব্যক্তিদেরও গ্রেফতার করেন। গডসের বিরুদ্ধে মেহরৌলি সেশন কোর্টে মামলা চলে। তিনি আদালতে নিজেকে দোষী স্বীকার করেন। তবে তিনি এও বলেছিলেন যে আমি গান্ধীজির হত্যা জাতির স্বার্থে করেছি। নাথুরাম গডসে এবং নারায়ণ আপটেকে পুনের ইয়ারবাডা সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল।
8 নভেম্বর 1948 গডসে আদালতে প্রায় 90 মিনিটের একটি বক্তব্য দেন, যেখানে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে গান্ধীজির হত্যা করার পেছনে তার কি যুক্তি ও চিন্তাধারা ছিল। তিনি গান্ধীজির নীতিগুলোর সমালোচনা করে বলেন যে তার অহিংসা মতবাদ হিন্দুদের প্রতি অন্যায় করেছে এবং ভারত বিভাগের পেছনে অবদান রেখেছে। তিনি বলেন, গান্ধীজি সবসময় মুসলিম সমাজের পক্ষেই নীতি গ্রহণ করেছেন, যার ফলে পাকিস্তান গঠনের পথ সুগম হয়েছিল। তার এই বক্তব্য আদালতে উপস্থিত সকলের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং সেখানে উপস্থিত অনেকের চোখে অশ্রু চলে আসে। তাহলে প্রশ্ন হলো, নেহেরু সরকার গডসের বক্তব্যটি কেন চাপা দেওয়ার চেষ্টা করেছিল? গডসে তার বক্তব্যে গান্ধীজির হত্যাকে জাতির স্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত বলেছিলেন। যদি এই বক্তব্য জনগণের কাছে পৌঁছাতো তবে অনেকেই গান্ধীজির নীতিগুলোর প্রতি প্রশ্ন তুলতে শুরু করতেন। নেহেরু সরকার ভেবেছিলেন যে এতে করে গডসে কিছু লোকের সমর্থনও পেয়ে যেতে পারে। গডসে যখন মহাত্মা গান্ধী হত্যার পর আদালতে তার বক্তব্য দেন, সেটা ছিল অত্যন্তই প্রভাবশালী এবং চিন্তাপ্রবণ। তার বক্তব্যটি "আমি কেন গান্ধী বধ করেছি" নামে পরিচিত। তবে নেহেরু সরকারের পক্ষ থেকে এই বক্তব্য জনসাধারণের কাছে না পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছিল। মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা উপাধি দেওয়া হয়েছিল। এখন যদি গডসের যুক্তিগুলি জনতার কাছে পৌঁছাতো তবে গান্ধীজির নীতির সমালোচনা বেড়ে যেতে পারত। এর ফলে ভারতের মধ্যে গান্ধীজির সম্মান খানিকটা হলেও হ্রাস পেত। গডসের বক্তব্যে হিন্দু মুসলিম বিতর্কের বিষয়ে অনেক কথা ছিল। যদি এই বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছাতো তবে তা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারত, যা ভারতের জন্য বিপজ্জনক হতো, বিশেষত দেশ বিভাজনের পর। গডসে তার বক্তব্যে বলেছিলেন যে নেহেরু এবং কংগ্রেসের ভুল নীতি পাকিস্তান গঠনের পেছনের কারণ। গডসে বলেছিলেন যে গান্ধীজি এবং কংগ্রেসের ভুল নীতিগুলি পাকিস্তান গঠনের পেছনের কারণ ছিল। যদি এসব কথা জনতার কাছে পৌঁছাতো তবে নেহেরুর সরকারের সমালোচনা হতে পারত। চলুন জানি গডসের বক্তব্য চাপা দিতে নেহেরু সরকার কি ব্যবস্থা নিয়েছিল। বন্ধুরা, যখন গডসে তার বক্তব্য দেন তখন নেহেরু সরকার ইতিমধ্যেই মিডিয়ার উপর সেন্সরশিপ আরোপ করে দিয়েছিলেন। ভাবুন, তখনকার দিনেই মিডিয়ার উপর সেন্সরশিপ। কোনো সংবাদপত্রকেই পুরো বক্তব্যটি প্রকাশ করার অনুমতি দেওয়া হয়নি। গডসের ভাই গোপাল গডসে যখন জেল থেকে মুক্তি পেয়ে গডসের বক্তব্যটিকে "ওয়াই আই অ্যাসাসিনেটেড গান্ধী" মানে "আমি গান্ধী বধ কেন করেছি" নামে বইটি প্রকাশ করেন, তখন সরকার এতে নিষেধাজ্ঞা আরোপ করে দেয়। এই বইটি ভারতীয় বাজারে 1950 সাল থেকে 2000 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। বন্ধুরা, গডসের ফাঁসিও তাড়াহুড়ো করে দেওয়া হয়েছিল। গডসে এবং নারায়ণ আপ্টেকে 15 নভেম্বর 1949 সালে এই তারিখে ফাঁসি দেওয়া হয়। সাধারণত রাষ্ট্রপতি দয়া আবেদন নিষ্পত্তি করতে বেশি সময় নেয়, কিন্তু এই ক্ষেত্রে এই প্রক্রিয়া তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়। 14 নভেম্বর 1949 তারিখে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে গডসের ফাঁসি স্থগিত করার জন্য একটি প্রতিবেদন পাঠানো হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নেহেরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেল এটি খারিজ করে দেন। গডসের পরিবারকে চুপ করানোর জন্য চেষ্টা করা হয়েছিল। গোপাল গডসে, যিনি নাথুরাম গডসের ভাই, তাকেও জেলে পাঠানো হয় এবং তার উপর দীর্ঘ সময় ধরে সরকারি নজরদারি রাখা হয়। সাভারকর, যিনি এই মামলায় অভিযুক্ত ছিলেন, তাকেও চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। তাহলে কি ছিল গডসের বিবৃতি? সেটি কি আজ উপলব্ধ আছে? এর উত্তর হ্যাঁ, আজ ইন্টারনেট এবং কিছু বইয়ের মাধ্যমে "আমি গান্ধী বধ কেন করেছি" এই বইটি উপলব্ধ আছে। তবে এটি এখনও ভারতীয়দের মধ্যে একটি বিতর্কিত দলিল হিসাবেই গণ্য করা হয় এবং এটি প্রকাশ্যে প্রচার করার ব্যাপারে অনেক জায়গায় আপত্তি জানানো হয়। পাঠিয়েছিলেন তিনি তার আত্মকথা "আমি কেন গান্ধী বধ করেছি" লিখেছিলেন, যেখানে তিনি তার দৃষ্টিভঙ্গি এবং গান্ধীজির হত্যার পেছনের চিন্তা ব্যাখ্যা করেছিলেন। তিনি জেল কর্মকর্তাদের কাছে সম্মানজনক আচরণের দাবিও করেছিলেন এবং তার সিদ্ধান্তে কখনো অনুতাপ প্রকাশ করেননি। জেলে থাকার সময়ও তিনি ধ্যান ও প্রার্থনা করতেন। ফাঁসির আগের সময়টি সম্পর্কে কথা বলতে গেলে গডসে তার মাকে একটি চিঠি লিখেছিলেন এবং তার শেষকৃত্যের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তার শেষ ইচ্ছায় তার মাকে চিঠিতে লিখেছিলেন যে তার দাহক্রিয়া হিন্দু রীতিনীতি অনুযায়ী হওয়া উচিত এবং তার অস্থি সিন্ধু নদীতে বিসর্জন করা উচিত যখন অখণ্ড ভারত গঠিত হবে। ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে তিনি ভারত মাতাকে জয় বলেছিলেন। বন্ধুরা, আপনি কি জানেন মহাত্মা গান্ধীর পুত্র এবং গডসের সাক্ষাৎ কিভাবে হয়েছিল? নাথুরাম গডসে এবং মহাত্মা গান্ধীর পুত্র দেবদাস গান্ধীর সাক্ষাৎ 30 জানুয়ারি 1984 সালে মহাত্মা গান্ধীর হত্যার পরপরই হয়েছিল। এই সাক্ষাৎ দিল্লির তুগলক রোড পুলিশ স্টেশনে হয়েছিল, যেখানে গডসেকে হত্যার পর আটক করা হয়েছিল। যখন নাথুরাম গডসেকে গান্ধীজির হত্যার পর গ্রেপ্তার করা হয় তখন দেবদাস গান্ধী, যিনি হিন্দুস্তান টাইমস পত্রিকার সেই সময় সম্পাদক ছিলেন, উনি নাথুরাম গডসের সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে পৌঁছান। দেবদাস গান্ধী গডসেকে প্রশ্ন করেছিলেন, "তুমি কেন এটা করলে?" গডসে খুব শান্তিপূর্ণভাবে এর উত্তর দেন এবং বলেন যে তিনি এটি রাষ্ট্রের স্বার্থে করেছেন এবং গান্ধীজির নীতির সঙ্গে অমত থাকার কারণে এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। দেবদাস গান্ধী এই সাক্ষাৎকারটির সময় অত্যন্ত শান্ত ছিলেন এবং গডসের প্রতি কোনো ধরনের রাগ দেখাননি। পরে দেবদাস গান্ধী বলেছিলেন যে গডসেকে দেখে মনে হয়নি যে সে কোনো পাগল ব্যক্তি,
বরং সে তার চিন্তাধারায় সম্পূর্ণভাবে স্পষ্ট ছিল। গডসে এই সাক্ষাৎকারে গান্ধীজির চিন্তা ও নীতির প্রতি তার অমত প্রকাশ করেন এবং কেন তিনি এই পদক্ষেপ নিয়েছেন তা ব্যাখ্যা করেন। তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি তার কর্মকাণ্ডে কোনো অনুতাপ অনুভব করেন না। এই ঘটনার পর দেবদাস গান্ধী আদালতে নাথুরাম গডসের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার মতো অনুভূতি প্রকাশ করেননি। নাথুরাম গডসে এবং দেবদাস গান্ধীর এই সাক্ষাৎকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিরল মুহূর্ত ছিল, যেখানে একজন ব্যক্তি অপরের পিতার হত্যাকারী ছিল, তবে তারপরও তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করেন। 15ই নভেম্বর 1949 সালে সকালে গডসে এবং নারায়ণ আপ্টেকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসির আগে গডসে বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগান দেন। তার শেষ শব্দ ছিল অখণ্ড ভারত অমর থাকুক। উভয়ের শেষকৃত্য পুনেতে করা হয়েছিল, তবে তাদের অস্থি এখনও সিন্ধু নদীতে বিসর্জনের অপেক্ষায়। বন্ধুরা, গডসেকে কিছু লোক দেশপ্রেমী মনে করেন, আবার কিছু লোক তাকে সন্ত্রাসী এবং হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন। তার আত্মকথা আমি গান্ধী বধ কেন করেছি আজও নিষিদ্ধ বইয়ের মধ্যে পড়ে। প্রতি বছর 15 নভেম্বর কিছু সংগঠন গডসেকে স্মরণ করেন, তবে অনেক মানুষ তাকে ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার ব্যক্তি মনে করেন। আজও সাভারকর এবং গডসের উত্তরাধিকার নিয়ে বিতর্ক রয়েছে। কিছু লোক তাদের জাতীয়তাবাদী মনে করেন, আবার কিছু লোক তাদের দেশদ্রোহী মনে করেন। তবে ইতিহাসের এই ঘটনাগুলি ভারতীয় রাজনীতি এবং সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। নাথুরাম গডসের কারাবাসের জীবন পুরোপুরি তার মতাদর্শ এবং আত্মপরীক্ষায় ব্যয় হয়েছে। তিনি কখনো তার সিদ্ধান্তে অনুতাপ করেননি এবং গান্ধীজির হত্যাকে তিনি রাষ্ট্রের স্বার্থে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখিয়েছিলেন। তার শেষ শব্দ এবং তার চিঠি আজও ইতিহাসের একটি বিতর্কিত অংশ হয়ে রয়েছে। নাথুরাম গডসে এবং সাভারকরকে আপনি কিভাবে দেখেন? গডসের কাজ কি সঠিক ছিল? সাভারকরের মতাদর্শ আজও প্রাসঙ্গিক কি? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনাদের কি ধারণা? গডসে কি দেশপ্রেমী ছিলেন, নাকি তিনি ছিলেন একজন হত্যাকারী? আপনার মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। তবে একটি বড় প্রশ্ন সবসময় থেকে যাবে যে সহিংসতা কি কখনো কোনো সমস্যার সমাধান করতে পারে? গান্ধীজির হত্যাকাণ্ড কি ভারতের কোনো উপকারে এসেছিল? বন্ধুরা, মনে হয় সেই কারণে ইতিহাসে নাথুরাম গডসের নাম চিরকাল এক বিতর্ক হিসাবে রয়ে যাবে। তো বন্ধুরা, এ বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।